KTV Originals। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। খেলার খবর নিয়ে শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। আজকে আমার সঙ্গে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, অনেক অনেক স্বাগত তোমার। আজকে আপনাদের প্রথমেই বলে রাখি যে আজকের স্টেডিয়াম বুলেটিনে কিন্তু বিশেষ চমক রয়েছে, তবে তার জন্য গোটা বুলেটিন একদম শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। তবে জয়দা, যে প্রশ্নটা আমার সবচেয়ে প্রথমে, তা হলো কুইন্সল্যান্ডে আমরা দেখলাম দুর্দান্ত জয় ভারতের, সেখানে দাঁড়িয়ে এই জয় নিয়ে কি বলবে তুমি? দেখো, টি-20 ওয়ার্ল্ড কাপ খুব বেশি দিন বাকি নেই। তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য অবশ্যই কিন্তু আরও বেশি করে উদ্দীপ্ত করবে টিম ইন্ডিয়াকে, ব্লু ব্রিগেডকে। আর 48 রানে ভারত আজকে জিতেছে, এটা কিন্তু একটা বিরাট মার্জিন। মানে টি-20 ক্রিকেট যদি তুমি বলো, 48 রানে জয়টা বিশাল মার্জিনে জেতা, তাও অস্ট্রেলিয়ার মাটিতে হারানো, এটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট। আজকে ব্যাটারদের মধ্যে শুভমান গিল ক্যালকুলেটিভ নক খেলেছেন এবং অভিষেক শর্মা শুরু করেছিলেন অবশ্যই দুর্দান্ত, কিন্তু সেটাকে শেষ করতে পারেনি, 28 রান করেছেন। দুবেকে আজকে আবার 3 নম্বরে প্রমোট করা হয়েছে। স্কাই শুরু করেছিলেন, তবে ওই মানে কন্ট্রিবিউট করছেন, তবে সেটাকে একটা বিশাল আকারে কন্ট্রিবিউশনটা হচ্ছে না। অক্ষর প্যাটেল আবার একটা ক্যামিও করেছেন। টোটাল ভারত 167 করে, এবং যেখানে অস্ট্রেলিয়া অনেক আগেই কিন্তু গুড়িয়ে যায়, 119-এ অল আউট হয়ে যায়। তাই এটাই বলার যে এই জয় ভারতের কামব্যাক, এবং এই সিরিজে 2-1-এ এগিয়ে গেল ভারত। তাই পরের ম্যাচটা যদি ভারত জিতে যায়, তাহলে কিন্তু 3-1 ব্যবধানের সিরিজ জিতবে, যেটা বলছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে। তার আগে ভারতীয় দলকে কিন্তু একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে এবং আত্মবিশ্বাসে টকবক করবে এই ব্লু ব্রিগেড। আচ্ছা জয়দা, আমরা তো ক্রিকেটের এই আলোচনা করছি, তবে ওয়াশিংটন সুন্দরের যে পারফরমেন্স, তা একেবারে নজর কাড়া, তা বলাই যায়। একদমই, এবং গোল্ড কোস্টে সুন্দর বোলিং ওয়াশিংটন, এটাই বলতে হয়। আজকে আমি খালি ফিগারটা বলবো ওয়াশিংটন সুন্দরের: 1 ওভার 2 বল 3 রান 3টি উইকেট, মানে অনবদ্য এই ফিগার ওয়াশিংটন সুন্দরের। আর বাকি বোলারদের ফিগারও একটু বলে দিচ্ছি যে কে কীরকম বোলিং করেছেন। অক্ষর প্যাটেল 4 ওভার 20 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী 4 ওভার 26 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরা 4 ওভার 27 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। অর্শদীপ 3 ওভার 22 রান 1 উইকেট। কোনো বোলারের বিরুদ্ধে কিন্তু আজকে অস্ট্রেলিয়ান ব্যাটাররা মানে প্রভাব খাটাতে পারেনি। আর ওয়াশিংটন সুন্দর আমার মনে হয় যে আন্ডার রেটেড একটু ভারতীয় টিমে। তিনি কিন্তু একটা দুর্ধর্ষ পারফর্মার। এর আগের ম্যাচে আমরা দেখেছি ব্যাট হাতে কি অনবদ্য পারফরমেন্স দিয়েছেন, আজকে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স। তাই এই প্লেয়ারটি হচ্ছে আনসাং হিরো। গৌতম গম্ভীরের আমরা অনেক সময় সমালোচনা করি, তবে এখানে কিন্তু ক্রেডিট গৌতম গম্ভীরকে দিতেই হবে, কারণ ওয়াশিংটন সুন্দরকে উনি বরাবর ব্যাক করে এসছেন, সেটা টেস্ট ক্রিকেটে হোক বা অন্যান্য ফরম্যাটে হোক। আর ওয়াশিংটন সুন্দর দেখাচ্ছেন যে তার ওপর যে আস্থাটা গৌতম গম্ভীর রেখেছেন, এবং রেখে যে খুব একটা ভুল তিনি কিছু করেননি, সেটা কিন্তু তার পারফরমেন্সে প্রমাণিত। আজকে আরও একবার বল হাতে জ্বলে উঠেছিলেন, গত ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। আর এইরকম পারফরমেন্স চলতে থাকলে টি-20 ওয়ার্ল্ড কাপে চূড়ান্ত স্কোয়াড থেকে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে রাখা কিন্তু যথেষ্ট রকমভাবে কঠিন বা চ্যালেঞ্জিং হবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের জন্য। কারণ এই টি-20 ওয়ার্ল্ড কাপটা হতে চলেছে এই ভারত এবং শ্রীলঙ্কাতেই। আচ্ছা, পরে টি-20 ম্যাচ রয়েছে শনিবার, সেদিন কি প্রেডিক্ট করা যাচ্ছে? মানে ভারতের জয় কি সেদিন রয়েছে? দেখো, যেভাবে খেলছে তাতে ভারত জিততেই পারে, এবং না জিতলে একটু অবাকই হবে। তবে অন্য দল, মানে প্রতিপক্ষ দলের নাম অস্ট্রেলিয়া, তাই যে কোনো সময় অস্ট্রেলিয়াও কামব্যাক করতে পারে। মিচেল মার্শ এত সহজে ছেড়ে দেওয়ার তো পাত্র নন। তাই এটাই বলা যে পরের যে ম্যাচটা যেখানে হবে গাব্বা, ওটা কিন্তু মানে অস্ট্রেলিয়ার ভীষণ ফেভারিট একটা ভেন্যু। সেখানে যদি ভারত জিতে যায়, আমরা এর আগে দেখেছিলাম যে ভারত ব্রিসবেনের টেস্ট ম্যাচ জিতেছে, তবে এই টি-20 ম্যাচ জিতে যদি সিরিজটা জিতে যায়, তাহলে কিন্তু আরও একটা কীর্তির অধিকারী হবে ব্লু ব্রিগেডের ক্রিকেটাররা। তাই এটাই বলবো যে ভারতীয় দল যথেষ্ট চনমনে আজকের জয়ের পর, এবং টিম কম্বিনেশনেও যে বিশাল কিছু পরিবর্তন হবে সেটা নয়। যারা খেলছেন তারাই খেলবেন, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যারা খেলছেন তারা মানে যারা চান্স পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটা দারুণভাবে কিন্তু কাজে লাগাচ্ছেন, সদ্ব্যবহার করছেন। এইটাই প্রয়োজন। অনেক ক্রিকেটার সুযোগ পান কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেন না।
তবে এই ক্রিকেটাররা সুযোগের সদ্ব্যবহার করছেন এবং আশা করব যে এই ট্র্যাডিশনটা চলবে গাব্বাতে এবং গাব্বাতে ভারত সিরিজ জিতবে। আগামী ফেব্রুয়ারি মাসে তো টি20 বিশ্বকাপ শুরু হতে চলেছে, তবে সেখানে দাঁড়িয়ে কোন কোন ভেন্যুতে হতে পারে কি মনে করা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, বেশ কিছু ভেন্যু নিয়ে আলোচনা চলছে এখনো পর্যন্ত। সূত্রের খবর যে ফাইনালটা আহমেদাবাদেই হতে চলেছে। আমরা জানি 2023 বিশ্বকাপের ফাইনালেও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত যা ডেভেলপমেন্ট, তাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই কিন্তু ফাইনাল হতে চলেছে, টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আর যে কটা ভেন্যু নিয়ে আলোচনা চলছে, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, এই 4টে ভেন্যু বড় ম্যাচ পেতে চলেছে এবং এই সব ভেন্যুতেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে দুটো ভেন্যুকে নিয়ে, সেটা হচ্ছে বেঙ্গালুরু এবং লখনৌ, এই দুটো ভেন্যু কি ম্যাচ পাবে? এটা কিন্তু এখনও কোয়েশ্চেন মার্ক। তবে এই কটা ভেন্যু আমি আরও একবার বলে দিচ্ছি। আহমেদাবাদ তো ফাইনাল পাচ্ছি, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, এই 5টা ভেন্যুতেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ দেওয়া হবে। আরও একটা আমাদের জানি আমাদের মানে এই কো হোস্ট করছে এই টি20 ওয়ার্ল্ড কাপ আর শ্রীলঙ্কা, সেখানে কোন ভেন্যুতে হবে তারা প্রকাশ করেনি। তবে ভারতের তরফ থেকে একটা মানে আভাস দিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে যে এই কটা ভেন্যুতেই কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে। বেশ, আরও বেশ কিছু আলোচনা তো রয়েছে, তবে এখন সময় ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমার যে প্রশ্নটা কানাঘুষো শোনা যাচ্ছে জয়দা, যে আরসিবি কি সত্যিই বিক্রি হয়ে যাচ্ছে? একদমই, আরসিবির অনেক স্মৃতি এবং 2008 থেকে অনেক মুহূর্তের সাক্ষী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং অবশেষে যেটা খবর পাওয়া যাচ্ছে আরসিবি কিন্তু বিক্রি হতে চলেছে। গতবার চ্যাম্পিয়ন টিম আর মহিলা দল, পুরুষ দল, দুটি দলই বিক্রি হতে চলেছে। আরসিবির তরফ থেকে জানানো হচ্ছে, ডিআরজিও তিনি বলেছেন যে 2026 31শে মার্চের মধ্যে কিন্তু হস্তান্তর হয়ে যাবে আরসিবি, আর মালিকানা বদল হতে চলেছে। আর এটাই বলা যে মালিকানা বদল হলেও আরসিবিকে নিয়ে আবেগ কিন্তু প্রচুর মানুষের রয়েছে, এবং যখন নাকি ইডেন গার্ডেন্সেও ম্যাচ হয় আমরা দেখি একদম রেড হয়ে যায় একটা মানে একটা পার্ট ইডেন গার্ডেন্সে, সেটা অবশ্যই হয়তো বিরাট কোহলির জন্য। তবে অবশেষে যে খবরটা পাওয়া যাচ্ছে মালিকানা বদল হচ্ছে এবং বম্বে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে সেটা, আর প্রসেস অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। পরবর্তী মালিক কারা হবেন সেটা পরের বিষয়, তবে আরসিবির মালিকানা বদল হচ্ছেই এবং 2026-এর 31শে মার্চের মধ্যেই সেটা হচ্ছে, মানে পরবর্তী আইপিএল থেকে কিন্তু অন্য মালিকানা থাকবে এই আরসিবির, এটা বলা বাহুল্য। একেবারে, মানে আমরা বলছিলাম স্টেডিয়াম বুলেটিন শুরু করার সময়ই আমি বলেছিলাম যে একটা বিশেষ চমক রয়েছে, সেই চমক তো রয়েছে। তবে জয়দা, জানতে ইচ্ছে করছে যে ক্রিকেট দুনিয়ার অনেক খবর আমরা জানলাম, কিন্তু ফুটবলের কি আপডেট রয়েছে? ফুটবলের কথা বলতে গেলে কি বলবো, মানে হতাশ লাগে মাঝে মধ্যে যে কি চলছে এই মুহূর্তে বাংলার ফুটবলে। কারণ আইএফএ গড়াপেটায় বিদ্ধ, আইএফএর যারা কর্তা রয়েছেন তাদের সদিচ্ছা রয়েছে অবশ্যই, কিন্তু সদিচ্ছা থাকলেই তো হবে না। এখানে একটা বিশাল র্যাকেট কাজ করছে, বিরাট র্যাকেট কাজ করছে। আর কীভাবে হচ্ছে আমি এর আগেও মানে বলার চেষ্টা করেছিলাম যে এই যে গড়াপেটাটা, এখানে এর মধ্যে কিন্তু বেশ কিছু মানুষ রয়েছেন যারা নাকি প্লেয়ার সাপ্লাই দিচ্ছেন এবং প্লেয়ারদের সঙ্গে কথা বলছেন, আগেই ডিসাইড করা হয়ে যাচ্ছে যে ম্যাচের ফলাফল কি হবে। মানে এটা হতাশাজনক, মনে হচ্ছে যেন একটা সিনেমা চলছে, একটা ওয়েব সিরিজ চলছে। মানে তুমি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছো, ফুটবল ম্যাচের ফলাফল আগে থেকেই জেনে গিয়েছে, ফুটবলাররাও জেনে গিয়েছে, প্রতিপক্ষ দলও জেনে গিয়েছে, এবং তারপর মানে আমরা জাস্ট একটা অভিনয় দেখছি, ফুটবলাররা মাঠে গিয়ে অভিনয় করছেন। তো এটা প্যাথেটিক, এটা বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনাটা করছি। তবে আজকে আমাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত। এই ইন্টারভিউ তো যাবো, তবে আমার মনে হয় একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, একটু অপেক্ষা করুন, কারণ এই ইন্টারভিউটা কিন্তু বিস্ফোরক ইন্টারভিউ, তাই কোথাও যাবেন না, ব্রেক থেকে ফিরবো তারপরে কিন্তু ইন্টারভিউতে। ফিরে এলাম বিরতির পর। জয়দা যেমনটা বলছিল যে এবার বিশেষ চমক আপনাদের জন্য, দেখুন আপনি দেখছেন যে কি হচ্ছে, মানে এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার, আর প্রতিদিন কিছু না কিছু একটা আমরা খবর পাচ্ছি, এবং এটা যে পুরো একটা মানে বিরাট র্যাকেট কাজ করছে, এটা কোথাও মানে এটাই ভুল নেই, এটা প্রত্যেকেই জানে। এই যে সার্বিক যে জিনিসটা হচ্ছে, একটা কথাই বলবো যে এ কোন সিএফএল, কি বলবেন আপনি? কথাটা হচ্ছে কিছু ব্যক্তি, আমি জানি না
কারা পেছনে আছে, কারা সাহায্য করছে, কারা এই কুচক্রের হোতা, এটা আমার জানা নাই। কিন্তু এখানকার বেশ কিছু ব্যক্তি এই চক্রে জড়িয়ে গেছে এবং তারা কলকাতার ফুটবল লিগকে একটা প্রহসনে পরিণত করেছে। কারণ প্রচুর ম্যাচ তারা গড়াপেটা করাচ্ছে, ম্যাচ ফিক্সিং হচ্ছে এবং সেই ম্যাচ ফিক্সিংয়ের কারণ হচ্ছে বেটিং। তো বেশ কয়েকজন আছে যারা এই পুরো র্যাকেটের মধ্যে জড়িত এবং তারা মানে অনেকে তো একটা ক্লাব চালাতেই তাদের বিশালভাবে আর্থিক চাপে পড়ে। সেখানে এক একজন আছে যে 3-4টে করে ক্লাব তারা নিয়ে তাদের জড়িয়ে দিচ্ছে এই র্যাকেটে এবং এই বেটিংয়ের সাথে তারা জড়িত। এবং ফুটবল খেলাটা তখন আর ফুটবল খেলা থাকছে না, কারণ তার সাথে চলে আসছে গটাপ খেলা, মানে ম্যাচ ফিক্সিং। এবং এই গটাপে জন্য তো আর টিম করার দরকার পড়ে না, গটাপ তো ফুটবল নয়, তো গটাপ একটা নাটক। তো সুতরাং সেই নাটক করে তো আর ফুটবলার তৈরি হবে না। আর যারা গ্রাম বাংলা থেকে, শহরতলি থেকে যেসব ছেলেরা আসছে, মেয়েরা আসছে, যারা ভবিষ্যতে ফুটবলার হতে চায়, যারা পেশাদার ফুটবলার নিজেকে দেখতে চায়, সেই জায়গায় নিয়ে যেতে চায় পেশাদার ফুটবলার হিসেবে, তাদের তো স্বপ্নভঙ্গ হবে তারা যদি এরকম ফুটবল খেলে যেখানে তাদের হয়তো ইচ্ছে করে গোল খেতে হচ্ছে। তো সুতরাং এটা মানে এইরকম বেটিং যদি চলতে থাকে, এরকম ম্যাচ ফিক্সিং যদি চলতে থাকে, তাহলে শুধু কলকাতা ফুটবল লিগ না, এটা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। শুনছি আমি যে বাংলাদেশেও নাকি প্রচণ্ডভাবে এই একই কাজ হচ্ছে, বেটিং এবং ম্যাচ ফিক্সিং। তো পুরো ফুটবলটাই ধ্বংস হয়ে যাবে। মানে এখানে বাপিদা বলছেন আর আমি শিহরিত হচ্ছি, মানে পুরোটা যেন একটা ওয়েব সিরিজ, একটা সিনেমা, যেটা বলছেন আর কি, যে ম্যাচের ফলাফল আগে থেকে ডিসাইড হয়ে যাচ্ছে। মানে খেলার আগেই ধরুন ম্যাচ হচ্ছে, তার আগে থেকেই ফলাফল জানে, প্লেয়াররাও জানে সেই ফলাফল। এবং এটা যে হচ্ছে, এটার পেছনে তো 1-2 জন নেই, মানে 3 জন গ্রেফতার হয়েছে, একজন আরো অনেকেই আছে এর মধ্যে। এবং ফলাফল আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানে গোলের পেছনে টাকা আছে, ম্যাচ মানে বেটিংয়ের ব্যাপার আছে, সব কিছু বেটিং জড়িত এবং সেখানে লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে। এবং মানে ক্রিমিনালদের একটা মানে ফুটবল খেলাটা একটা কি উপলক্ষ হয়ে গেছে, যেটার ওপর ভিত্তি করে তারা লক্ষ লক্ষ টাকা সারা পৃথিবীতে বেটিং করছে। এবং বেটিং করার জন্য তাদের ম্যাচ ফিক্সিং, প্লেয়ার ফিক্সিং এসব করতে হচ্ছে। এগুলো মানে এটা ফুটবলের প্রচণ্ডভাবে পরিপন্থী এবং এটা ফুটবলকে পুরো ধ্বংস করে দেবে। এবং এই রোগ ছড়িয়ে পড়বে, যত ছড়িয়ে পড়বে, আমি শুনেছি অন্যান্য রাজ্যেও হচ্ছে, এবং এটা যত ছড়িয়ে পড়বে তত কিন্তু ভারতীয় ফুটবল আরও ধ্বংস হয়ে যাবে। এই যে ঘটনাটা ঘটছে, গতকাল একজন গ্রেপ্তার হয়েছেন, তিনি প্লেয়ার সাপ্লাই করতেন এবং প্লেয়ার সাপ্লাই করা মানে প্লেয়ারদের বুঝিয়ে দেওয়া যে এটা করতে হবে, ওটা করতে হবে। তো এটা তো ওর একার পক্ষে সম্ভব নয়, কর্মকর্তা নিশ্চয়ই জানেন। এবং এই মানে যে ক্লাবের নাম উঠে আসছে, সেই ক্লাবের নামটাই নিচ্ছি, খিদিরপুর ক্লাবের নাম উঠে এসছে, এবং আরও 1-2টো ক্লাব, হয়তো আরও বেশি, তার থেকে অনেক ক্লাব যুক্ত। এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে আসছিল না? আমরা বেশ কয়েক বছর ধরে, আমার মনে হয় অন্তত 2 বছর ধরে এই অভিযোগ পাচ্ছিলাম এবং প্রচুর অভিযোগ আসছিল। এই নিয়ে আইএফের গভর্নিং বডিতেও ব্যাপারটা অনেকে সোচ্চার হয়েছিল, এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু পুলিশকেও জানানো হয়েছিল, পুলিশকে কমপ্লেন করা হয়েছিল, এবং এটা নিয়ে আইএফএ প্রায় একটা সময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলো, বুঝতে পারছিল না কি করবে। আইএফএ পুলিশকে বারংবার বলছিল যে কিছু ব্যবস্থা নিতে, এবং কিন্তু কাউকেই সেই মতো মানে আয়ত্তের মধ্যে আনা যাচ্ছিল না বা এটাকে বন্ধ করা যাচ্ছিল না।
তারপরে পুলিশের সহযোগিতায় এখন অ্যাকশন হচ্ছে। আশা করি এই অ্যাকশনের দরুন আগামী দিনে এটা বন্ধ হবে। এবং এই যে প্লেয়ারদের বলা হচ্ছে যে এইভাবে খেলতে হবে, তার মানে তারা কিন্তু অ্যাকচুয়ালি খেলবে না, তারা অভিনয় করবে। তো অভিনয়টা তো তার মানে ফুটবল খেলা হবে না, নাটক হবে। তো সেই জন্যই বলছি যে এটা খেলোয়াড়দের জন্য প্রচণ্ড খারাপ, ফুটবলের জন্য খারাপ। এবং আপনি যেটা সঠিকভাবে বললেন, এটা ফুটবলের খুব বাজে বিজ্ঞাপন যে এখানে কলকাতা ফুটবল লিগের মতো ঐতিহ্যশালী একটা লিগ, সেটা যদি এরকমভাবে কলুষিত হয়ে যায় ম্যাচ ফিক্সিং এবং বেটিং দ্বারা, তো সেটাকে কড়া হাতে দমন করা উচিত, যেটা আইএফএ করছে। অবশ্যই আইএফএ এখানে একদম লেগে আছে যে আইএফএ এখান থেকে যাতে এই জিনিসটা আর না হয়। তবে আপনার কাছেই জানতে চাইবো যে অসুখটা তো বোঝা গিয়েছে, কিন্তু এই অসুখ তো সারাতে হবে, এবং সারানোর জন্য ডাক্তারকে পুলিশ, এটা তো একটা বেআইনি ব্যাপার, আর আইনের রক্ষক হচ্ছে পুলিশ। পুলিশের দ্বারস্থ হয়েছে আইএফএ, পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এমন শাস্তি হবে এই যারা এর মধ্যে জড়িত, যারা ধরা পড়বে, এবং সেই শাস্তি একটা দৃষ্টান্ত তৈরি হবে, এবং অন্যান্যরা এইরকম কাজ করতে, ফুটবলের পরিপন্থী কাজ করতে, ফুটবলের সাথে বেটিংকে জড়িয়ে দিতে 10 বার ভাববে। অবশ্যই। আর দুদিন আগে অনির্বাণ দত্ত একটা প্রেস কনফারেন্স করেছিলেন, আইএফএ সচিব। তিনি একজনকে নিয়ে এসেছিলেন, আমি তার নামটা বলছি না, তবে নামটা তো অলরেডি প্রেস কনফারেন্সে তিনি বলেছেন। তিনি মানে যাকে নিয়ে এসেছিলেন তিনি সব খবর কি হচ্ছে সেটা আইএফএকে দিতে, এবং আইএফএ সেই মতো কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু এবার বিষয় হচ্ছে নামটা তো জেনে গেল, মানে যারা কালপ্রিট তারা তো নামটা জেনে গেল, এবার তো তারা আরও সতর্ক হয়ে উঠবে। তো এক্ষেত্রে আইএফএ আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল না? কথাটা হচ্ছে সতর্ক হওয়া এক জিনিস আর কাজটা করা এক জিনিস। একটা ফুটবল খেলা যদি ওটা গট-আপ ম্যাচ হয়, দেখলেই বোঝা যায় যেটার মধ্যে প্লেয়াররা জড়িত বা ক্লাব অফিসিয়ালসরা জড়িত, এবং এটা একটা গট-আপ ম্যাচ হচ্ছে। এবং গট-আপের উদ্দেশ্যটা যখন দেখা যায় যে পয়েন্টের ব্যাপার নয় বা রেলিগেশন প্রমোশনের ব্যাপার নয়, এটা গট-আপটা হচ্ছে বেটিংয়ের কারণে, তখন তো আইএফএ ব্যবস্থা নেবেই, এবং যেরকম ব্যবস্থা নিয়েছে এখন। তো সুতরাং এটা যাতে ভবিষ্যতে না হয়, তার একটা এটা আমার মনে হয় সংগঠন তৈরি করা উচিত আইএফএর। এই ম্যাচ ফিক্সিং অবজারভার্স তৈরি করা উচিত, তাদের রিপোর্ট নেওয়া উচিত রেগুলার বেসিসে, এবং কোনো ম্যাচ যদি এরকম প্রশ্নচিহ্নর মধ্যে পড়ে যেটা ফিক্সড ম্যাচ, সেই সব ক্লাবের সেই সব প্লেয়ারদের ওপর নজর রাখা উচিত, এবং প্রমাণিত হলে তাদের যথাযথ কঠোর শাস্তি দেওয়া উচিত। আজকের মতো স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। আমার সঙ্গে জয়দা ছিল। জয়দা, অনেক অনেক ধন্যবাদ তোমায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য, এবং আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7-এ।